আসসালামু আলাইকুম। স্টাডি টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি আকসাদুর রহমান। আমি আজ ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড অর্থাৎ ডিইএস নিয়ে কথা বলবো। ডিইএস অ্যালগোরিদম কিভাবে তৈরি হয়েছে, ডিইএস অ্যালগোরিদমের ভিতরে কি আছে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি আসলে ডিইএসটা নিজে আমি ইমপ্লিমেন্টেশন করেছিলাম। আমি ডটনেটে এটা ইমপ্লিমেন্টেশন করেছিলাম। আমি সেই আমার আইডি থেকে সোর্স কোডের কিছু অংশ আমি এখানে আলাপ করে নিচ্ছি। আমরা প্রথমে ডটনেট এর যে আইডি আছে সেটা খোলার পরে আমি একটা জাস্ট ইনিশিয়াল একটা প্রজেক্ট খুলেছিলাম। সেটার মধ্যে আমি একটা লাইব্রেরিকে এনক্রিপ্ট করেছে ইনক্লুড করেছিলাম, সিস্টেম ডট সিকিউরিটি ক্রিপ্টোগ্রাফি ডট সিএসপি। এই লাইব্রেরিকে ইনক্লুড করার পরে আমাদের এখানে একটা ইউজিং হয়ে গেছিল যে সিস্টেম ডট সিকিউরিটি ডট ক্রিপ্টোগ্রাফি। এরপরে আমি আমি যথাযথ কোড লিখেছিলাম। কোড লেখার পরে আমি যে যে আউট মানে যে স্ক্রিনটা আমার ইউআইটা ছিল সেটা ছিল এরকম, যে আমি একটা প্লেন টেক্সট দিচ্ছিলাম এবং এই প্লেন টেক্সটের সাথে আমি একটা এনক্রিপ্ট বাটন দিয়েছিলাম। এনক্রিপ্ট করলে এইভাবে এনক্রিপ্ট হচ্ছিল এবং এই টেক্সটটাকে আবার ডিক্রিপ্ট করলে আমি যে প্লেন টেক্সটটা দিয়েছিলাম সেটা আমার বের হয়ে আসছিল। তাহলে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হেয়ার ইজ সেম ডেটা টু এনক্রিপ্ট, সরি হেয়ার ইজ সাম ডেটা টু এনক্রিপ্ট। সেটাকে এনক্রিপ্ট করলে আমরা যে আউটপুটটা পাচ্ছি, সাইফার টেক্সট পাচ্ছি, এটা কিন্তু ডিএস এর মাধ্যমে এনক্রিপ্ট করা হয়েছে। অর্থাৎ কি জটিল একটা এনক্রিপশন সে কিন্তু করেছে। এবং আমি যখন এই জটিল জিনিসটাকে, এই সাইফার টেক্সটটাকে আমি যখন ডিক্রিপ্ট করছি, তখন কিন্তু হেয়ার ইজ সাম ডাটা টু এনক্রিপ্ট এই কথাটা কিন্তু চলে আসছে। তার মানে এখানে এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটাই হয়েছে। আমি আরেকটু দেখাতে চাই যে এখানে এটার জন্য আমি মেথড কি লিখে, বাটন ছিল আমার এখানে, আমি দেখতেই পাচ্ছি যে একটা ছিল এনক্রিপ্ট বাটন আর একটা ছিল ডিক্রিপ্ট বাটন। এনক্রিপ্ট বাটনে আমি যে কোডটা লিখেছিলাম সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ডিএস এর মধ্যে দুইটা পার্ট থাকে। একটা হলো প্লেন টেক্সট এবং আরেকটা থাকে হচ্ছে যে কি। তো প্লেন টেক্সটটা তো আমরা আমাদের এই যে টেক্সট বক্সে যেটা আছে টেক্সট ডট এনক্রিপ্ট ডট টেক্সট, অর্থাৎ এই যে টেক্সট বক্সে যে টেক্সটটা আছে এইটাকে আমরা প্লেন টেক্সট হিসাবে নিচ্ছি, এই যে প্লেন টেক্সট হিসাবে নিচ্ছি। আর কি যেটা, এটা হচ্ছে যে আমরা বাইট আকারে 64 বিটের একটা কি, এটা কিন্তু 64 বিটের একটা কি, 1 2 3 4 5 6 7 8, এই যে জিনিসটা আছে এটাকে 64 বিটের একটা কি বাইট আকারে আমরা নিয়েছি। দেখেন আমি নিচে যে এনক্রিপশনের মেথডটা লিখেছি সেখানে এন টেক্সট ডট এনক্রিপ্ট অর্থাৎ প্লেন টেক্সট এবং কি পাঠিয়েছি, এবং একটা সাথে আমাকে একটা আইভি পাঠাতে হয়, সেটা এখানে আমি পাঠিয়েছি। এবং ডিক্রিপ্ট করার সময়ও সেম কি পাঠাতে হবে, সো সেম কি পাঠিয়েছি এবং একটা আইভি পাঠিয়েছি, ডিক্রিপ্ট হয়ে গেছে। আমরা পরবর্তীতে এই যে এনক্রিপ্ট মেথডটা, এনক্রিপ্ট টেক্সট টু মেমোরি এবং আহ, আমরা যে করেছি এবং ডিক্রিপ্ট টেক্সট টু ফ্রম মেমোরি, এটা কি করেছি সেটা একটু দেখাই। যেমন এনক্রিপশন মেথডের জন্য আমরা লিখেছিলাম এনক্রিপ্ট ডেটার জন্য, দেখেন এইখানে এই মেথডটা আমরা লিখেছিলাম। এই মেথডটা লিখেছিলাম এবং আমি ডিক্রিপ্ট করার জন্য এই যে ডিক্রিপ্ট টেক্সট ফ্রম ফাইল, এই মেথডটা আমরা লিখেছিলাম। আচ্ছা, এখন আমি এই এসব কিছু লেখার পরে আমি কিন্তু, তার মানে এই যে সাইফার টেক্সটটা তৈরি হলো, এই সাইফার টেক্সট তৈরিতে কিন্তু আমার কোনো প্রোগ্রামিং নাই, আমার কোনো ক্রেডিট নাই। এটি কিন্তু ওই যে ডিএলএলটা আমি অ্যাড করেছি, এই যে এই যে আমি রেফারেন্সটা অ্যাড করেছি, এখানের মধ্যেই কিন্তু এই ডিএস এর সমস্ত কোডিংটা করা আছে, আমি জাস্ট ইউজ করছি। এখন এই রেফারেন্সটা যিনি তৈরি করেছেন বা যারা তৈরি করেছেন তারা কি বিশাল কর্মযজ্ঞ করেছেন, কি বিশাল কাজ করেছেন, সেটা আমরা আমাদের পরবর্তী আলোচনায় উপলব্ধি করতে পারবো। আমরা এখন আহ, আসলে ডিএস এর ভিতরে কি হয়, অর্থাৎ যারা এই ডিএলএলটি বানিয়েছেন তারা কি কি প্রোগ্রামিং করেছেন,
কিভাবে করেছেন এই কর্মযোগ্যটা এই আলোচনার পরে ইনশাল্লাহ বুঝতে পারবো। ডিইএস মূলত ক্রিস্টাল সাইফার, যে ব্লক সাইফার আছে সেই অ্যালগোরিদমের উপরে বেস করে ডিইএস আমাদের তৈরি হয়েছে বা ডিইএস মেকানিজমটি তৈরি করা হয়েছে। Most widely used block cipher in world, adopted in 1977 by NBS. Now the institute name is NIST. Has widespread use, has been considerable controversy over its security, transforms 64-bit input in a series of steps into a 64-bit output. The same steps with the same key are used to reverse the encryption, or at the time of decryption, same steps and same key are used. আমরা ডিইএস এনক্রিপশন ওভারভিউ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত ধরনের কাজ আসলে হচ্ছে। ইনিশিয়ালি 64-বিট প্লেন টেক্সট নিতে হচ্ছে, অর্থাৎ প্লেন টেক্সট আমাদের অনেক বড় থাকতে পারে, কিন্তু এনক্রিপশন করার সময় 64 করে করে আমাদের ভেঙে নিতে হবে এবং 64-বিট প্লেন টেক্সট নেওয়ার পরে ইনিশিয়াল পারমুটেশন করা লাগছে প্রথমে। তারপরের কাজ হলো 64-বিটই আমরা রাউন্ড অনে পাঠাচ্ছি। রাউন্ড অনের মধ্যে আবার অনেক কিছু করা আছে, এখানে অনেকগুলো সপিং হবে, তারপরে এক্সঅর হবে, ফাংশন আছে, অনেক কিছু আছে আর কি। তো সেটা আমরা রাউন্ড অনকে আলাদাভাবে আবার ব্যাখ্যা করার চেষ্টা করব যে রাউন্ড অনে আসলে কি হয়। তারপরে এরকম করে 16টা রাউন্ড আমাদের চলবে, রাউন্ড ওয়ান রাউন্ড টু এভাবে 16টা রাউন্ড চলবে। আর প্রতিটা রাউন্ডে আমাদের কি এসে যোগ হবে, কি আবার আরেকটা সিস্টেমের মাধ্যমে তৈরি হবে। আমাদের আসলে 64-বিট কি নিতে হবে, সেটাকে আমরা পারমুটেড চয়েস, ইনিশিয়ালি পারমুটেড চয়েস করে আমাদের 8টা বিট কমাই ফেলতে হবে, অর্থাৎ 64-বিট থেকে আমাদের রাখতে হবে হলো 56 বিট। এটা মূলত ওই যে প্যারিটি বিট যেগুলো আছে, অর্থাৎ 8 নাম্বার বিট, 16 নাম্বার বিট, তারপরে 24 নাম্বার বিট, এইভাবে 8টা বিটকে কমাইতে হয়। এটা হলো পারমুটেড চয়েস 1। তারপর এটা হলো কি জেনারেশন মেকানিজম। তারপর লেফট সার্কুলার শিফট করতে হবে, করে 56 বিটই আবার পাঠাতে হবে। তারপরে পারমুটেড চয়েস 2 করার পরে 48 বিট আসবে, এই 48 বিট কি হিসাবে রাউন্ড অনে আসবে। একইভাবে প্রত্যেকটা রাউন্ডে আসলে 48 করে নতুন নতুন কি আসবে, এরকম করে 16টা রাউন্ড পার হওয়ার পরে আমাদের সপিং হবে, অর্থাৎ 64 বিটের যে আমাদের যদি 32 বিট করে ভাগ করি তাহলে 32 বিট সপিং হবে, হওয়ার পরে আমার 64 বিট আউটপুট বের হবে। তারপরে আবার ইনভার্স ইনিশিয়াল পারমিটেশন হবে, তারপরে আবার সাইফার টেক্সট হবে। তাহলে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট হতে গেলে অনেকগুলো মেকানিজম, অনেকগুলো স্টেপ পার হয়ে হতে হবে। এটা কাইন্ড অফ একটা ফ্যাক্টরির মতো মনে হচ্ছে যে কতগুলো ধাপ, কতগুলো স্টেপ পার হয়ে তারপরে আমার সাইফার টেক্সট হচ্ছে। এখন আমরা এটা তো ওভারভিউ দেখলাম, এখন আমরা প্রত্যেকটা স্টেপে বা পর্যায়ে গিয়ে, যেমন ইনিশিয়াল পারমিটেশনে আসলে কি হয়, রাউন্ড অনে কি হয়, তারপরে কি জেনারেশন কিভাবে হয়, পারমুটেড চয়েস 2 এ কি হয়, এই বিষয়গুলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। আমরা শুরুতেই দেখি যে ইনিশিয়াল পারমুটেশন, যেটা আমরা একদম প্রথমে ছিল, এই যে ইনিশিয়াল পারমুটেশন, তার মানে 64-বিট একটা প্লেন টেক্সটকে নিয়ে আমরা ইনিশিয়াল পারমুটেশন করব। ইনিশিয়াল পারমুটেশনে আসলে কি করব এই বিষয়টাই এখন আমি বলবো। আমাদের 64-বিট একটা ডেটা নেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের 1 নম্বর 2 নম্বর এরকম করে 64টা বিট থাকবে আর কি সেই ডেটার মধ্যে। তো 64টা বিটের মধ্যে আমরা এমনভাবে এই পারমুটেশনটা করব যে 1 নাম্বার বিটে আমরা 58 নম্বরের যে ডেটাটা থাকবে, মনে করেন যে আমার প্লেন টেক্সটের মধ্যে 1 2 3 4 5 6 করে 58 নম্বর বিটে যেটা থাকবে সেটাকে আমরা নিয়ে আসব 1 নম্বর বিটে, তারপরে 50 নম্বরকে নিয়ে আসবো, তার মানে এভাবে ওলটপালট করব। অর্থাৎ এখানে 64 বিটই কিন্তু আছে, কিন্তু আমি রিঅ্যারেঞ্জ করেছি। এবং ইনিশিয়াল পারমিটেশনের এটাই নিয়ম,
মানে আমি যে আমার মতো এখানে 58 নাম্বার না এনে আমি এখানে 10 নাম্বার আনবো কি 12 নাম্বার আনবো সেটা হবে না। ইনিশিয়াল পারমিউটেশনের রুলসই এটা, এইভাবেই আমাদের ইনিশিয়াল পারমিউটেশন করতে হবে। আচ্ছা, তারপরের স্টেপ হলো যে পারমিউটেড চয়েস 1, সেখানে আমরা কি করি, অর্থাৎ আমরা ইনিশিয়াল পারমিউটেশন এখানে হচ্ছে হওয়ার পরে এটা দিয়ে তো আমরা 64 বিট কিটাকে আমরা রাউন্ড অনে পাঠাচ্ছি, সরি কিটাকে না, মানে প্লেন টেক্সটটাকে। আমরা পাশাপাশি কি নিয়েও আলাপ করি। আমরা 64 বিট কিকে আমরা পারমিউটেড চয়েস অন করে আমরা 56 বিট আমরা পাঠাচ্ছি লেফট সার্কুলার শিফট করার জন্য। তাহলে পারমিউটেড চয়েস 1 এ আসলে কি করি সেটা আমরা এখানে বলছি যে পারমিউটেড চয়েস 1 এ কি করি। আসলে আমাদের 64 বিটকে আমরা পারমিউটেড চয়েস 1 করার ফলে আমরা কিন্তু প্যারিটি বিটগুলো কমায় দেওয়ার ফলে আমাদের কিন্তু 56টা বিট থাকে। এখানে দেখেন এই যে এই 64 বিটকে আমরা 56টা বিট থাকে। এই প্যারিটি বিটগুলো দেখেন এইখানে আমরা যে দেখছি এখানে আসলে 32টা দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে কোথাও কিন্তু 8 নাম্বার বিট, 24 নাম্বার বিট, তারপরে এইগুলো কিন্তু নেই। তারপরে হচ্ছে আপনার 16 নাম্বার বিট, অর্থাৎ এই বিটগুলোকে কমাই দেওয়া হয়েছে। এই পারমিউটেড চয়েসে মূলত ওই বিটগুলোকে কমাই দেওয়া হয় এবং এভাবে রিঅ্যারেঞ্জ করা হয় বিটগুলোকে। সেটাকে হলো পারমিউটেড চয়েস 1 এ আমাদের হচ্ছে। তারপরে আমাদের পারমিউটেড চয়েস 2, পারমিউটেড চয়েস 2 টা কোথায় আছে? এই যে পারমিউটেড চয়েস 2, এখানে কি হচ্ছে সেটা কিভাবে পারমিউটেড চয়েস 2 টা হচ্ছে সেটা আমরা এখন একটু দেখি। পারমিউটেড চয়েস 2 তে আমাদের দেখেন এখানে কিন্তু এই যে 60 কত ছিল ওখানে 56, এই যে 56 কে কিন্তু কমায় 48 করা লাগছে, 48 বিট হচ্ছে। কিভাবে হচ্ছে? আমরা পারমিউটেড চয়েস 2 তে যাই, এখানে দেখেন 14 নাম্বার রাখবো, 17 নাম্বার রাখবো, 11 নাম্বার বিটকে রাখবো, এরকম করতে করতে আমরা যদি এটাকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 হলো একটা রোতে আছে। তাহলে এরকম কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4 বরং 48। তাহলে দেখেন এই যে 56 ছিল, পারমিউটেড চয়েস 2 করে 48টা হয়ে গেল। এখানে কিছু কিছু বিট কিন্তু এখানে মিস করা হয়েছে, অর্থাৎ কমানোর জন্য কমাই ফেলা হয়েছে। এবং এইভাবেই কিন্তু সেই যে যত নম্বর বিটগুলোকে কমানো হচ্ছে তত নম্বর বিটগুলোকেই কমাতে হবে। এটা হলো পারমিউটেড চয়েস 2। আচ্ছা, আমরা আমাদের এই পারমিউটেড চয়েস 1 দেখলাম, পারমিউটেড চয়েস 2 দেখলাম, ইনিশিয়াল পারমিউটেশন দেখলাম। এরপরে আমরা দেখি কি আছে। এখন দা পি ফাংশন ইন রাউন্ড, রাউন্ডের ভিতরে আবার কিছু ফাংশন আছে, রাউন্ড গুলো আগে দেখি তারপরে আমরা এটা দেখব। তার আগে ইনভার্স ইনিশিয়াল পারমিউটেশন, যেটা ইনভার্স যেটা হয় সেটা কি? আচ্ছা, ইনভার্সটা কোথায় আছে আমরা আগে দেখে নিই। ইনভার্সটা আছে এই যে একদম লাস্টে, লাস্টে গিয়ে যে ইনভার্সটা হয় সেটা কিভাবে হয় সেটা আমরা এখন একটু দেখি। ইনভার্সটার সময় এখানে কিন্তু 64 বিটই থাকে, জাস্ট পজিশন গুলো চেঞ্জ করা হয়। অর্থাৎ 40 নম্বর বিটকে প্রথমে রাখা হয়, তারপরে 39 38 এভাবে রাখা হয় এবং এদিকে 32 31 30 এইভাবে রাখা হয়। সো এইভাবে সাজানোটাকেই বলা হচ্ছে ইনভার্স ইনিশিয়াল পারমিউটেশন। আচ্ছা, এখন আমাদের একটা রাউন্ডে কি হয়, আমাদের যে এরকম যে 16টা রাউন্ডের কথা বলেছিলাম, একটা রাউন্ডের মধ্যে কি হচ্ছে সেটা আমরা এখন আলাপ করি। প্রতি রাউন্ডে আমার 64 বিট ডেটা ইনিশিয়াল পারমিউটেশন করার পরে যে 64 বিট ডেটা থাকে সেটাকে দুই ভাগে ভাগ করতে হয়। দুই ভাগে ভাগ করে 32 বিট হয়ে যাচ্ছে। আমাকে রাইট সাইডের যে পার্টটা আছে, আমরা ফিস্টাল সাইফার যদি আমাদের মনে থাকে, একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো সেই ফিস্টাল সার্ভারের জিনিসটাই এখানে করা হচ্ছে। তো আর রাইট সাইডের জিনিসটা সরাসরি লেফট সাইডে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডের জন্য, কিন্তু লেফট সাইডের জিনিসটা সরাসরি রাইট সাইডে যাচ্ছে না, একটা কিছুর সাথে এক্সজর হচ্ছে। সেই এক্সজরটা হচ্ছে রাইট সাইডের ডেটার সাথে। আমরা যখন ফিস্টাল সাইফার দেখেছিলাম তখন এখানে একটা ফাংশনের কথা বলা হয়েছিল, সেই ফাংশনটা তো এফ দিয়েই কথাবার্তা শেষ হয়ে গেছিল, কিন্তু সেই ফাংশনটাকে এখানে ইলাবোরেট করে দেখানো হচ্ছে। অর্থাৎ
এই ফাংশনের মধ্যে আসলে কি হয়? এই ফাংশনের মধ্যেই আমাদের প্রথমে হলো ওই যে ডেটাটা 32 বিট ডেটাটা পাই রাইট সাইডের, সেটাকে এক্সপানশন করা হয়। এক্সপানশন করার পরে আমাদের দেখেন 32 বিট ছিল, এক্সপানশন করার পরে 48 বিট হলো, অর্থাৎ 16 বিট বাড়ানো হলো। তারপরে এক্সঅর করা হয়। এক্সঅর করা হয় কার সাথে? এই যে কি এর সাথে। কি 48 বিট আছে আর আমার এক্সপানশন করার পরে 48 বিট আছে। তাহলে দুটা মিলায়ে হলো এক্সঅর করে আমার 48 বিটে আউটপুট হলো। এই 48 বিটকে তখন আবার সাবস্টিটিউশন চয়েস এক্স বক্সের মাধ্যমে আবার কমাইতে হয়, কমায় 32 করতে হয়। তাহলে 48 এবং 48 কি মিলে 48 যে ডেটা এই এটা বের হলো, আউটপুটটা বের হলো, সেটাকে আমি এস বক্সের মাধ্যমে কমায় 32 বিট করলাম। সেই 32 বিটকে আবার পারমিটেশন পি করার করতে হবে, করে আবার আরেকটা আউটপুট বের হবে 32। সেই 32 বিটের সাথে আবার এক্সঅর করতে হবে লেফট সাইডের 32 বিট। এই দুইটা এক্সঅর করে যেটা আসবে সেটা রাইট সাইডে আসবে। অর্থাৎ একটা রাউন্ডের ভিতরে রাইট সাইডের ডেটাটা সরাসরি রাইট সাইডে যাচ্ছে না, সেটার সাথে অনেক কিছু করা লাগছে, করে আমার রাইট সাইডে ডেটা আসছে। আচ্ছা, এরপরে দেখি কি জেনারেটের সময় কি হচ্ছে। কি ওরকম 28 মানে আমরা তো প্রথমে আমাদের ফার্স্ট চয়েস অন পারমিটেশন কি এর জন্য যেটা করেছিলাম, সেটা করার পরে তো আমরা 64 থেকে আমরা 56 এ নামাই নিয়ে আসছিলাম। সেই 56 কে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, 28 বিট 28 বিট। 28 বিটকে আমার লেফট সার্কুলার শিফট করতে হবে, এবং এই সি যেটা আরেকটা লেফট সাইডে 20 এটা সেটাকেও লেফট সার্কুলার শিফট করতে হবে। লেফট সার্কুলার শিফট করে এই লেফট সার্কুলার শিফট করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে সরাসরি পরবর্তী রাউন্ডের জন্য পাঠিয়ে দিতে হবে, যে এখানে গিয়ে আবার লেফট সার্কুলার শিফট করে আবার আরেকটা কি জেনারেট করে বাম পাশে পাঠাবে। আর যেটা আর কি আমার কি হিসাবে যাবে সেটাকে আবার পারমুটেড চয়েস 2 করতে হবে। পারমুটেড চয়েস 2 তে কি হয় সেটা আমরা দেখিয়েছিলাম। সেটা করার পরে আমার 48 বিট কিটা চলে যাবে এই এক্সঅর করার জন্য চলে যাবে রাইট সাইডের ডেটার সাথে। তার মানে আমার 16টা যদি রাউন্ড হয় তাহলে 16টা রাউন্ডেই কিন্তু এই কাজগুলো হবে। এই কাজগুলো হয়ে, মানে আমি জাস্ট এখানে একটা রাউন্ড দেখানো হয়েছে, দেখিয়েছি, কিন্তু এভাবে 16টা রাউন্ড হওয়ার পরে আমার কিন্তু সাইফার টেক্সট হবে। তো আমরা একটা রাউন্ড দেখছি, তারপরে আমরা কি দেখছি, এই যে এখানে বললাম যে এস বক্সের মাধ্যমে কমবে, কি করে এস বক্সের মাধ্যমে কমবে, এক্সপানশনে আসলে কি হবে, এই জিনিসগুলো আরেকটু এলাবোরেট করে দেখি। আমরা দেখেন এই এখানকার এই এই ফাংশনের যে জিনিসটা আছে সেটাকে আরেকটু এলাবোরেট করে যদি আমরা দেখি, আলাদা করে যদি লিখি, আলাদা করে যদি আঁকি, তাহলে দেখেন এই যে 32 বিটকে এক্সপানশন করা হচ্ছে, এক্সপানশন করে 48 বিট হচ্ছে, তারপরে 48 বিট কি থাকছে সেই কির সাথে এই 48 বিট এক্সপানশন করে যেটা হলো সেটা এক্সঅর করলাম। এক্সঅর করার পর দেখেন তাহলে 48 বিটই থাকলো। সেই 48 বিট মানে কি, ছয়টা ছয়টা করে যদি আমি ভাগ করি, 6 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 6 আসছে 48টা বিট। এই যে 48 বিট, এই 48টা বিট এখন 6টা 6টা করে কিন্তু এস অন এক্স বক্স এস বক্স যেটা আছে, এস টু এস বক্স, এরকম 8টা এস বক্স আছে। প্রত্যেকটা এস বক্সের মাধ্যমে 6 বিটকে আমরা কমায় 4 বিট করব। তাহলে এস ওয়ান এর মাধ্যমে 4 বিট করব, এস টু এর মাধ্যমে 4 বিট করব, এইভাবে করে তাহলে আমার 4 আসতে হয়ে গেল 32। তাহলে 32 বিট কিন্তু আসবে, এখানেই শেষ না, সেই 32টা বিটকে আবার আমাকে এই যে পারমুটেশন চয়েস এর মাধ্যমে আমাকে পারমুটেট করতে হবে, করার পরে 32 বিট আবার আসবে। এখানে এক্সপ্যানশনটা কিভাবে করব? এই যে আমি তো এখানে বলে দিলাম যে জাস্ট এখানে এক্সপ্যানশন হবে, তাহলে 32 বিট থেকে কি করে 48 বিট হবে, আর 16টা বিট আমি কিভাবে পাবো, এক্সপানশন করব কিভাবে, সেটা এখানে বলা আছে যে আমার এটা হলো মূল বিট, আমার এই যে 32টা বিট 1 2 1 2 3 4 5 6 7 8 করে 32টা বিট আছে। এক্সট্রা আরো বাম সাইডে 8টা বিট এবং ডান সাইডে 8টা বিট নিতে হবে। তা আমার কাছে তো এই বিটগুলোই আছে, এই বিটগুলোর কি করতে হবে, এখানে 32 নম্বর পজিশনে যেটা আছে সেটা আমার এখানে নিতে হবে, এই পজিশনে নিতে হবে। 4 নম্বর পজিশনে যেটা আছে সেটা এখানে নিতে হবে। এরকম করে করে আমাকে 8টা এক্সট্রা নিতে হবে বাম সাইডে, 8টা এক্সট্রা নিতে হবে ডান সাইডে। তাহলে কি হলো, 8টা আর 8টা 16টা, আর আমার 32টা তো আগের থেকেই আছে, তাহলে হয়ে গেল 48টা। এইভাবে আমার আসলে
এক্সপ্যানশন পারমিউটেশন করতে হবে। এবং সবখানেই কিন্তু শুধু আমি এইটা করার জন্য বলছি তা না, আমরা যদি এই ডিএস ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ডে যাই, তাহলে পৃথিবীর সব জায়গায় এটাই স্ট্যান্ডার্ড, এভাবেই করতে হবে আসলে। এটা ডিএস অর্থাৎ ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আমাদের ডিএস এর মধ্যে কি কি ঘটনা ঘটছে। আমরা আবার যদি আমাদের ইনিশিয়াল যে ডায়াগ্রামটা আছে, আমাদের যে ওভারভিউটা আছে, সেই ওভারভিউটা যদি আবার একটু লক্ষ্য করি, এখানে ইনিশিয়াল পারমিউটেশনটাতে কি হয় আমরা দেখেছি, একটা রাউন্ডে কি হয় আমরা দেখেছি। এই একটা রাউন্ডে যা হয় আসলে প্রতিটা রাউন্ডে একই কাজ হয়, সেম কাজ হয়। তাহলে 16টা রাউন্ডে কি হলো আমরা বুঝতে পারলাম। 32 বিট সফট হবে, সফটটা জাস্ট একটা আরেকটার সাথে সফট হয়ে যাবে। এবং ইনিশিয়াল পারমিউটেশনে কি হয় সেটা দেখেছি আমরা। এই পারমিটেড চয়েস অনেক কিভাবে প্যারিটি করা হয়, প্যারিটি গুলোকে বাদ দেওয়া হয়, অর্থাৎ 8 নম্বর 16 নম্বর গুলোকে বাদ দেওয়া হয় সেটা দেখেছি। লেফট সার্কুলার শিফট দেখেছি। পারমিটেড চয়েস 2 তে কি হয় সেটা দেখেছি। এবং 48 বিট কিভাবে জেনারেট হচ্ছে সেটা দেখেছি। আলটিমেটলি আসলে এই সম্পূর্ণ প্রসেসটা যদি কমপ্লিট করা হয়, তাহলে আমাদের এই প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট জেনারেট হবে। এবং এই পদ্ধতিতে আমাদের প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট পদ্ধতি হওয়ার, এই বের হওয়ার যে বা উৎপন্ন হওয়ার যে মেকানিজম, সেটাই হলো ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এবং এটা আসলে কোনো ম্যানুয়ালি করা সম্ভব না। এটার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার বা প্রোগ্রামিং করা আছে। আমরা ডিএস যখন ইউজ করি, আমরা যে কোনো এনক্রিপশন করার জন্য আমরা যদি ডটনেট বলি বা জাভা বলি, পাইথন বলি, সেখানে কিন্তু আমরা জাস্ট বলি ডিএস কে আমরা কল করি, ডিএস এর কোনো একটা লাইব্রেরি কল করি, করার পর এনক্রিপশন করে নিই। আমরা কখনো ভেবে দেখি না যে এই যে ডিএসটা কল করলাম, আমার একটা প্লেন টেক্সটকে সে সাইফার টেক্সটে পরিণত করে দিল। তো আমার প্লেন টেক্সট হলো এবিসি বা এক্স ওয়াই জেড, সেটা সাইফার টেক্সটে গিয়ে একটা অন্য একটা নাম্বার হয়ে গেল। তাহলে কিভাবে এবিসি এই নাম্বারটা হলো সেটা কিন্তু কখনো আমরা ভেবে দেখি না। তো সেই ভাবনাটাই হলো আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম, যে ডিএস এর ভিতরে আসলে কি কি ঘটনা ঘটে, কতগুলি ঘটনা ঘটে। এটা আমাদের আসলে খুব পপুলার একটা টপিকস। আমাদের কম্পিউটার সায়েন্সে, অনার্সে, মাস্টার্সে বা যে কোনো উচ্চতর পড়াশোনা করার সময় এই জিনিসগুলো আমাদের জানা লাগে। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও আসলে বুঝতে পেরেছেন ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড অ্যালগরিদমটা কি এবং কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।